অন্যের বিরুদ্ধে আজও বিদ্রোহের অদম্য প্রেরণা জাতীয় কবির সৃষ্টিকর্ম অগ্নিবীণায় মানবতার গান। বাজেটে স্বাস্থ্য খাতে বরাদ্দ বাড়ানোর দাবি, দরিদ্র জনগোষ্ঠীর জন্য হেলথ কার্ড চালুর পরামর্শ। এবং মুশফিক মাহমুদুল্লাহর দায়িত্বশীল ব্যাটিংয়ে হারল নিউজিল্যান্ড, প্রথমবারের মতো র্যাঙ্কিংয়ে 6-এ টাইগাররা। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি সকাল 9টার 21 সংবাদে। সাথে আছে আমি ওয়াহিদুজ্জামান। আজ 11 জ্যৈষ্ঠ জাতীয় কবি কাজী নজরুল ইসলামের 118তম জন্মবার্ষিকী। দ্রোহ, প্রেম আর সাম্য দিয়ে বাঙালি জাতিসত্তার সাথে জড়িয়ে আছেন কাজী নজরুল। মানবতা আর অসাম্প্রদায়িকতার সংগ্রামে গড়েন বিদ্রোহের দুর্গ। সব মত পথ এবং ধর্মের বিভেদে ভুলে করে গেছেন মুক্তির সংগ্রাম। জাতীয় কবির মর্যাদায় সিক্ত কবি সাহিত্যের উৎপাদন সংগ্রহ করেছিলেন বাংলার অবহেলিত মানুষের জীবন থেকে। প্রণব চক্রবর্তী রিপোর্ট। প্রেম আর দ্রোহের মেলবন্ধনে অনন্য কাজী নজরুল ইসলাম। সৃষ্টির সুখ দিয়ে তিনি উল্লাস করেছেন আর মানুষকে ভাসিয়েছেন আনন্দ সাগরে। শেকল ভাঙার গান শুনিয়েছিলেন পরাধীন জাতিকে। বর্ধমানের চুরুলিয়ায় 1306 বঙ্গাব্দে দরিদ্র মুসলিম পরিবারে জন্মেছিলেন নজরুল। পারিবারিক পরিমণ্ডলে শুরু হয় তার সাহিত্য চর্চা। বলবীর বল উন্নত মমশির, তবে অভাব অনটন ছেলেবেলাই নজরুলকে ঠেলে দিয়েছিল জীবিকার পথে। ময়মনসিংহের দরিরামপুরে এসে দারিদ্র্যের সাথে যুদ্ধ করে এগিয়েছেন। বঞ্চিতদের জন্য অগ্নিবীণা বাজিয়ে গিয়েছেন মানবতার গান। যোগ দিয়েছিলেন লেটো গানের দলে। এখান থেকে গড়ে ওঠা হিন্দু সংস্কৃতির সঙ্গে নিবিড় যোগাযোগ তাকে উদ্বুদ্ধ করে অসাম্প্রদায়িক চেতনায়, পরবর্তীতে বিদ্রোহে। বিপ্লবিক রোমাঞ্চে উদ্বুদ্ধ হয়ে যোগ দেন প্রথম বিশ্বযুদ্ধে। যুদ্ধ শেষে ছাড়েন সেনাবাহিনী। গান্ধীর অসহযোগ আন্দোলনেও যোগ দেন নজরুল, যার বিস্ফোরণ 1921 সালের বিদ্রোহ। নবযুগ পত্রিকার হাত ধরে শুরু হয় সাহিত্য ও সাংবাদিকতার চর্চা। সুন্দরের প্রতি সহজাত কবি নজরুল আজীবন প্রেমে আগ্রহী ছিলেন। শুধু প্রেম বা ভালোবাসা নয়, নজরুল হয়ে উঠেছিলেন সাম্যবাদী, শুনিয়েছেন সাম্যের গান। জাতীয় কবির জীবন দর্শন সঠিকভাবে সকলের মাঝে ছড়িয়ে দিয়ে তরুণ সমাজকে উদ্বুদ্ধ করার আহ্বান নজরুল প্রেমীদের। আমাদের উচিত যে কাজী নজরুল ইসলামকে সঠিকভাবে মূল্যায়ন করা, এবং সেইটি করতে হলে আমাদেরকে আরও ছড়িয়ে ছিটিয়ে ঘুরে ফিরে আমাদের নজরুলকে প্রচার করতে হবে। 1942 সালে এ সাম্যবাদী লেখক হয়ে যান বাকরুদ্ধ। স্বাধীনতা পরবর্তী সময়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তাকে বাংলাদেশে এনে মর্যাদা দেন জাতীয় কবির। 1383 বঙ্গাব্দের 12ই ভাদ্র ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে চিরনিদ্রায় শায়িত হন মানব প্রেমের এই কবি। প্রণব চক্রবর্তী, 21 টেলিভিশন, ঢাকা। ময়মনসিংহের ত্রিশালে জাতীয় কবির স্মৃতি কেন্দ্র ও জাদুঘরের বেহাল দশা। সংস্কার ও মেরামতের অভাবে খসে পড়েছে পলেস্তার। নষ্ট হয়ে গেছে বৈদ্যুতিক সরঞ্জাম, কমে গেছে পাঠক ও দর্শনার্থী। কর্তৃপক্ষের উদাসীনতায় হতাশ কবি পরিবারের সদস্য সহ এলাকাবাসী। ময়মনসিংহ বিভাগীয় প্রতিনিধি আতাউর রহমান জুয়েলের রিপোর্ট, জানাচ্ছেন রত্নাজামান। 2008 সালে জাতীয় কবির স্মৃতি রক্ষায় ত্রিশালের কাজের শিমলা ও নামাপাড়ায় প্রতিষ্ঠা করা হয় নজরুল স্মৃতিকেন্দ্র ও জাদুঘর। এগুলোতে রয়েছে কবির কিছু ছবি, ব্যবহৃত খাট, গ্রামোফোন সহ বই। প্রথম দিকে পাঠাগারে স্থানীয় শিক্ষার্থী সহ পর্যটকরা আসলেও এখন তা শূন্যের কোঠায়, কারণ অব্যবস্থাপনা আর অবহেলা। এ নিয়ে ক্ষুব্ধ এলাকাবাসী। এই যে একটা অডিটোরিয়াম হচ্ছে বা একটা মিলনায়তন আছে, এটারও কোনো রক্ষণাবেক্ষণ হয় না। এখন পর্যন্ত রং করা হয় নাই, প্লাস্টারগুলি পরে যাইতেছে, ফ্যান নাই, লাইট নাই। প্রথম আমাদের দায়িত্ব দিত, পয়সা করে আমাদের হাতে দিত, আমরা সুন্দরভাবে নামাই দিতাম। কবির স্মৃতি রক্ষায় এই অযত্ন অবহেলায় ক্ষুব্ধ কবির নাতনি সহ বিশিষ্ট জনেরা। জন্মদিন আসলে সবাই মিলে মানে কাছে চলে আসি, এটা করতে হবে ওটা করতে হবে বলি, কিন্তু সারা বছরটা কিন্তু আমরা অবহেলায় পড়ে থাকা জিনিসগুলোকে দেখছি না। এটা অত্যন্ত জরুরি বলে মনে করি। যত দ্রুত সম্ভব এই জায়গাগুলোকে সংরক্ষণের খাতিরে যা যা উদ্যোগ নেওয়া দরকার সেই উদ্যোগগুলো গ্রহণ করবেন।
স্থানীয় প্রশাসন বলছে স্মৃতিকেন্দ্র সংস্কারের উদ্যোগের কথা। আসলে অযত্ন অবহেলার কথা ঠিক আমি বলবো না, এটি সংস্কারের কিছুটা অভাব রয়েছে এবং আমরা আশা করছি যে এই সংস্কারের দিকে আমাদের আরও একটু নজর এবং জোর দিতে হবে। স্মৃতিকেন্দ্রগুলো রক্ষণাবেক্ষণে কার্যকর উদ্যোগ নেবে কর্তৃপক্ষ, এমন প্রত্যাশা সকলের। ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। এবার আমাদের বিশেষ আয়োজন বাজেট 2017-18। এবারের বাজেটে স্বাস্থ্য খাতে বরাদ্দ বাড়ানোর দাবি জানিয়েছেন সাধারণ মানুষ ও বিশেষজ্ঞরা। চিকিৎসকের পদ সৃষ্টি সহ ল্যাব সুবিধা বাড়ানোর জন্য বিশেষ বরাদ্দের তাগিদ রয়েছে তাদের। সেই সাথে অর্থভাবে চিকিৎসা নিতে পারছেন না এমন শ্রেণীর জন্য হেলথ কার্ড করার কথাও বলেছেন বিশেষজ্ঞরা। তৌহিদুর রহমানের রিপোর্ট। চিকিৎসার অভাবে দিনাজপুরের এই নারীর স্বামী মারা গেছেন বেশ কিছুদিন আগে। দানের টাকায় এখন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন তার বাবা। যে কোনো জায়গায় খালি টাকা লাগে, টাকা কটা ফুরিয়ে গেছে, আমি তো বাসায় যাইতে পারি না, এই বাপের এই জায়গায় রাখছি। ভাইয়ের চিকিৎসার জন্য 1.5 মাস ধরে ঢাকা মেডিকেলে অবস্থান এই তরুণের। চাকরি ছেড়ে ভাইয়ের পাশে থাকলেও টাকার অভাবে চিকিৎসা করানো প্রায় অসম্ভব হয়ে পড়েছে তার পক্ষে। বাড়িতে আমাদের টাকা পয়সা দেওয়ার মতো কোনো লোক নেই, আমার আব্বা তো মারা গেছে, আমাদের বাড়িও নাই। এরকম অসংখ্য মানুষ টাকার অভাবে চিকিৎসা না পেয়ে অকালেই পৃথিবী থেকে বিদায় নিচ্ছেন। মানে কিছু না করা লাগে আর কি, যদি আলাদাভাবে কিছু বাজেট টাকা হয় এটা আমাদের জন্য আর কি উপকার হয় আর কি। চিকিৎসাটাই যদি বাইরে থেকেই আমরা করতে হয় তাহলে আমাদের সরকারি হাসপাতালে আশা করার প্রয়োজন মনে করি। সাধারণ পার্সন হিসেবে আমি সবসময় এটা আশা করি এবং চিকিৎসা ক্ষেত্রে সবচেয়ে বড় বাজেট থাকা উচিত। আর প্রত্যন্ত অঞ্চলে কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে স্বাস্থ্যসেবা চালিয়ে গেলেও আছে দক্ষ চিকিৎসক ও যন্ত্রপাতির সংকট। তাই স্বাস্থ্য খাতের উন্নয়নে বাজেটে বরাদ্দ বাড়ানোর দাবি বিশেষজ্ঞদের। সেই সঙ্গে দুর্নীতি অপচয় রোধে সচেতনতা বাড়ানো ও বিশেষ ক্ষেত্রে হেলথ কার্ড চালুর দাবি জানিয়েছেন তারা। সুস্থ জাতি যদি তৈরি হয় তাহলে ভবিষ্যৎ দেশের জন্য নেতৃত্বই বা কে দিবে, বা দেশটা ভালো করার জন্য যা দরকার তারাই কে করবে? তার আগে তো শরীরটাই তো সুস্থ রাখতে হবে। সুতরাং এখানে আমি তো মনে করি যে স্বাস্থ্য বাজেট অবশ্যই বাড়ানো উচিত। টোটাল ন্যাশনাল বাজেটের অ্যাটলিস্ট 4 to 6% হওয়া উচিত, যেটা স্বাস্থ্য খাতের জন্য। আমরা কি শুধু শিশুর পেছনে বিনিয়োগ করব? আমরা কি শুধু রিপ্রোডাক্টিভ হেলথে ব্যবহার করব? না, আমাদের কিন্তু এখানেও যারা পাচ্ছে না স্বাস্থ্যসেবা তাদের কাছে যেতে হবে। তবে আসছে বাজেটে স্বাস্থ্য খাতকে গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জানালেন পরিকল্পনা কমিশনের এই সদস্য। স্বাস্থ্য খাত ব্যাপক বরাদ্দ বাড়বে, কমিউনিটি সেন্টারগুলো আরও আমরা সক্রিয় করব, আরও ওষুধপত্র সাপ্লাইয়ের আমরা ব্যবস্থা করব। স্বাস্থ্য খাতের সামগ্রিক ব্যয়ের 23.09% পূরণ হয় বাজেটের মাধ্যমে, আর বাকি 2/3 আসে জনগণের অর্থায়নে। তৌহিদুর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। ত্রিদেশীয় ক্রিকেট সিরিজ প্রসঙ্গ। অনেক অর্জনের ম্যাচে নিউজিল্যান্ডকে 5 উইকেটে হারিয়ে শ্রীলঙ্কাকে পেছনে ফেলে র্যাঙ্কিংয়ে 6 নম্বরে উঠে এলো বাংলাদেশ। ডাবলিনে কিউইদের দেওয়া 271 রান লক্ষ্যে 5 উইকেট হাতে রেখেই তুলে নেয় টাইগাররা। র্যাঙ্কিংয়ে 6-এ ওঠায় 2019 বিশ্বকাপে সরাসরি খেলা নিশ্চিত হল মাশরাফি সাকিবদের। বিস্তারিত আবু হুরায়রা তামিমের রিপোর্টে। আগেই সিরিজ নিশ্চিত করে ফেলেছিল নিউজিল্যান্ড, তবে বাংলাদেশের সামনে ছিল অনেক অর্জনের হাতছানি। বিদেশের মাটিতে টেস্ট প্লেইং সবগুলো দেশের বিপক্ষেই জয় ছিল, বাকি ছিল শুধু নিউজিল্যান্ড। এবার সেই ব্ল্যাক ক্যাপসদেরও হারানোর স্বাদ পেল বাংলাদেশ। ব্যানেটের বল মাহমুদুল্লাহ সীমানা ছাড়া করার সাথে সাথে ঐতিহাসিক এক জয়ে ইতিহাস সেরা র্যাঙ্কিংয়ে পৌঁছে টাইগাররা। At the crease, and that stroke so much in front of square, onto it so quickly, a good stroke. 271 রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ইতিহাস গড়ে প্রথম বলেই ছক্কা মারেন টাইগার ওপেনার তামিম ইকবাল। অবশ্য তৃতীয় বলেই সৌম্য সরকার আউট হলে বিপদে পড়ে বাংলাদেশ। তবে সেই বিপদ বুঝতেই দেননি তামিম ও সাব্বির। তাদের জুটি 136 রান তুলে জয়ের ভিতটা মজবুত করে। দুজনই তুলে নিয়েছেন হাফ সেঞ্চুরি, তাদের দুজনের রানও 65। এরপর দ্রুত 3 উইকেট হারালে খানিকটা চাপে পড়ে বাংলাদেশ। তবে মুশফিক ও মাহমুদুল্লাহর দারুণ ইনিংসে জয় পায় বাংলাদেশ। মুশফিক 45 বলে 45 আর মাহমুদুল্লাহ 36 বলে 46 রানের ইনিংস খেলে দলকে জিতেই মাঠ ছাড়েন। এর আগে প্রথমে ব্যাট করতে নামে নিউজিল্যান্ড। শুরুতেই মোস্তাফিজ সাফল্য এনে দেন বাংলাদেশকে।
তবে লাথাম ও ব্রুম বাংলাদেশি বোলারদের উপর চড়াও হন। দুজনেই তুলে নেন হাফ সেঞ্চুরি। লাথাম 84 ও ব্রুম করেন 63। তাদের দুজনকে ফেরান অনেকদিন পর সেরা একাদশে ঠাঁই পাওয়া নাসির হোসেন। তবে টেইলর একাই ইনিংসের শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যান। অপরাজিত থাকেন 60 রানে। শেষ পর্যন্ত 8 উইকেটে 270 রান তোলে কিউইরা। ম্যাচ জেতানো ইনিংসের জন্য ম্যাচ সেরা হন মুশফিকুর রহিম। আবু হুরায়রা তামিম, 21 টেলিভিশন। নিচ্ছি ইসলামী ব্যাংক বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরো থাকবে। তাপদাহের সাথে ঘন ঘন লোডশেডিং, বিপর্যস্ত জনজীবন, বেড়েছে বিভিন্ন রোগের প্রকোপ। রাজশাহীতে আমের বাম্পার উৎপাদনের আশা, রপ্তানি লক্ষ্যমাত্রা 2 লাখ টনেরও বেশি, গোপালভোগ সংগ্রহ শুরু। আবার আমন্ত্রণ সকাল 9টার 21 সংবাদে। প্রচণ্ড তাপদাহে বিপর্যস্ত জনজীবন। দেশের বিভিন্ন এলাকায় গরমে চরম ভোগান্তিতে পড়েছে মানুষ। এর সাথে যোগ হয়েছে লোডশেডিংয়ের। বিভিন্ন অঞ্চলে দেখা দিয়েছে ডায়রিয়া, হিটস্ট্রোক, জ্বর সহ নানা রোগ। হাসপাতালে চাপ বাড়ছে শিশু সহ বিভিন্ন বয়সের রোগীদের। আফসানা নীলার রিপোর্ট। গেল কয়েকদিন ধরে দেশের অধিকাংশ এলাকায় বয়ে যাচ্ছে তাপপ্রবাহ। গরম আর প্রখর রোদে ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবনযাত্রা। খুলনা, রংপুর, রাজশাহী, চট্টগ্রাম ও সিলেটে তাপমাত্রা 35 থেকে 38 ডিগ্রি সেলসিয়াসে ওঠানামা করছে। বেলা বাড়ার সাথে সাথে বাড়ছে গরমের তীব্রতা। দুর্ভোগে আছে শ্রমজীবী মানুষ। বাতাসও গরম হয়ে গেছে, মানে বাতাসের কারণে, গরমের কারণে আমি গাড়ি চালাইতে পারছি। বাড়ি ঘুমানো যার কারণে আবার বিদ্যুৎই তো নেই। সাধারণ মানুষের খুবই কষ্টকর, মানে অসহ্য, এরকম মানুষ তো অভ্যস্ত না। তীব্র গরমকে আরো অসহনীয় করে তুলেছে ঘন ঘন লোডশেডিং। বাসায় কোনো কাজই করতে পারতেছি না বিদ্যুতের অভাবে। এক তো গরমের তাড়না, অত্যাধিক গরম। চাহিদার তুলনায় কম বিদ্যুৎ সরবরাহের কথা স্বীকার করেছেন সংশ্লিষ্টরা। তবে তারা বলছেন শিগগিরই স্বাভাবিক হয়ে আসবে পরিস্থিতি। লোডটুকুর জন্য আমাদের মাঝে মাঝে লোডশেড করা লাগছে। ইনশাআল্লাহ আমাদের চলে আসবে রমজানে, আপনারা পুরো বিদ্যুৎ পাবেন। আবহাওয়া দপ্তর বলছে তাপপ্রবাহ থাকবে আরো কিছুদিন। আর বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় বর্তমানে বেশি গরম অনুভূত হচ্ছে। এই যে 2-3 দিন পরে যে তাপমাত্রা কমে যাবে, তারপরে আর তেমন বাড়ার সম্ভাবনা নেই। গরমে শিশু, বৃদ্ধ ও শ্রমজীবী মানুষেরা বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছেন। চাপ বাড়ছে হাসপাতালে। গরমে আপনার মাথা যন্ত্রণা করে, গা কাঁপে, শরীর দুর্বল লাগে, জ্বর, এই মাথায় ব্যথা, মানুষ এই অস্থির হয়ে যাচ্ছে গরমে। সারাদিন রোদে পরিশ্রম করে দেখা যাচ্ছে ঠান্ডা গরম লেগে সর্দি, কাশি, মাথা ব্যথা। বিভিন্ন রকমের শরবত যেগুলো মানুষ এখন গরমে প্রচুর খেয়ে থাকে রাস্তায়, এগুলা পানি তো বিশুদ্ধ পানি দিয়ে তারা করে না, সেই কারণে পানিবাহিত রোগের প্রাদুর্ভাব বেড়েই চলেছে। বেশি করে বিশুদ্ধ পানি, খাবার, স্যালাইন সহ তরল খাবার গ্রহণের পরামর্শ চিকিৎসকদের। আর একটু প্রশান্তির জন্য সাধারণ মানুষ চাইছেন নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ। আফসানা নীলা, 21 টেলিভিশন। গত মৌসুমের চেয়ে এবার রাজশাহীতে প্রায় 30,000 টন বেশি আম উৎপাদনের আশা করছেন বাগান মালিক ও কৃষি কর্মকর্তারা। এই মৌসুমে উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 2 লাখ টনেরও বেশি। বেড়েছে রপ্তানি লক্ষ্যমাত্রাও। আগাম জাতের আম এরই মধ্যে বাজারে এলেও সুস্বাদু গোপালভোগ গাছ থেকে সংগ্রহ শুরু হয়েছে আজ থেকে। রাজশাহী প্রতিনিধি বদরুল হাসান লিটনের রিপোর্ট, জানাচ্ছেন রত্নজামান। রাজশাহী জেলায় রয়েছে প্রায় 17,000 হেক্টর জুড়ে আম বাগান। আম ধরেছে 1,26,480 গাছে। সরকারি নির্দেশনায় গোপালভোগ সংগ্রহ শুরু হয়েছে আজ থেকে। তবে এরই মধ্যেই অন্যান্য জাতের আম বাজারে এসে গেছে। গতবারে আমি 30,000 টাকার প্রায় আম বেচেছিলাম, চারা গাছ দেখতে পাচ্ছেন। আর এইবারে আম বিক্রি যারা আম ক্রয় করেন তারা এরকম পাইকাররা বলে গেছে প্রায় 80 থেকে 90,000 টাকার আম আমার বাগানে আছে। তো পরিপক্ক হলে হয়তো লাখ টাকা ছাড়িয়েও যেতে পারে। যেমন এই আমটা কিনেছি আমি 600 টাকা, আমি বিক্রি করবো 800 টাকা। বিষমুক্ত আম উৎপাদনে এবার বেড়েছে ফ্রুট ব্যাগিং পদ্ধতির ব্যবহার, কারণ এই আমগুলোই যাবে বিদেশে। মুক্ত হবে, তারপরে আমটা আপনার দেখতে খুব সুন্দর হবে। আমটা অনেকদিন পাকার পরও আপনার 1 সপ্তাহ 1.5 সপ্তাহ রাখতে পারবেন টেবিলে, ওইরকমই থাকবে। কৃষি বিভাগ বলছে গত মৌসুমে রাজশাহী থেকে 30 মেট্রিক টন আম রপ্তানি হয়েছিল। এবারের লক্ষ্যমাত্রা 100 মেট্রিক টন। ঝড়ের কারণে ন্যাচারাল থিনিং হয়েছে, আম অনেক পরিমাণে ধরেছিল, যেটা কিছু পড়ে যাওয়ার কারণে
একটা আম স্বাভাবিক বেড়ে ওঠার জন্য যে যৌক্তিক কারণ, অর্থাৎ 12টা পাতা লাগে, এ ধরনের অবস্থা তৈরি হয়েছে, যার ফলে আমের ওজন এবং গুণগত মান বৃদ্ধি পাবে। এর ফলে এবারের আমের উৎপাদন বাড়বে। আবহাওয়া অনুকূলে থাকায় মুকুল ও গুটি ঝরেছে কম, ফলে গাছে আমের পরিমাণও এবার বেশি। কালবৈশাখীতে কিছুটা ঝরে গেলেও লক্ষ্যমাত্রা অর্জনে তার কোনো প্রভাব পড়বে না বলে জানিয়েছে কৃষি কর্মকর্তা। ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। নিচ্ছি ইসলামী ব্যাংক বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরো থাকবে। ব্রাজিলে বিভিন্ন মন্ত্রণালয় ভবনে বিক্ষোভকারীদের আগুন, পুলিশের সাথে ব্যাপক সংঘর্ষ। উয়েফা ইউরোপা লিগের শিরোপা জিতল ম্যানইউ, 2-0 গোলে হারল আয়াক্স। আবারও স্বাগত সকাল 9টার 21 সংবাদে। আন্তর্জাতিক সংবাদ। সংস্কার নীতির প্রতিবাদ ও প্রেসিডেন্টের পদত্যাগের দাবিতে ব্রাজিলের রাজধানী ব্রাসিলিয়ায় কৃষিসহ বিভিন্ন মন্ত্রণালয়ের ভবনে আগুন দিয়েছে বিক্ষোভকারীরা। স্থানীয় সময় বুধবার ব্রাসিলিয়ার রাজপথে বিক্ষোভ করে 35,000-এরও বেশি মানুষ। এক পর্যায়ে পুলিশি বাধা উপেক্ষা করে কয়েকটি মন্ত্রণালয়ের ভেতরে প্রবেশ করে ভাঙচুর চালায়, আগুন ধরিয়ে দেয় বিভিন্ন কক্ষে। এ সময় বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষ হয়। বিক্ষোভ শুরুর আগেই ওই সব মন্ত্রণালয় থেকে কর্মকর্তা ও কর্মীদের সরিয়ে নেওয়া হয়। প্রেসিডেন্ট মিশেল তেমারের পদত্যাগ ও অর্থনৈতিক সংস্কার বাতিলের দাবিতে গেল 2 মাস ধরে ব্রাজিলের বিভিন্ন শহরে বিক্ষোভ ধর্মঘট চলছে। যুক্তরাজ্যের ম্যানচেস্টারে কনসার্ট হলে আত্মঘাতী হামলাকারী বড় ধরনের সন্ত্রাসী চক্রের সাথে জড়িত বলে সন্দেহ করছে পুলিশ। এই ঘটনায় এখন পর্যন্ত 7 জনকে আটক করা হয়েছে। ম্যানচেস্টারের পুলিশ প্রধান আয়ান হপকিন্স জানান, এটা স্পষ্ট যে হামলাকারী একা নন, কোন চক্রের সাথে জড়িত থেকেই এই হামলা চালানো হয়েছে। এদিকে নতুন করে আরও 3 জনকে আটক করা হয়েছে। এর আগে লিবিয়ার ত্রিপোলি থেকে সন্দেহভাজন হামলাকারী সালমান আবেদির বাবা সালমান রামাদান ও ছোট ভাই হাশেম আবেদিকে আটক করা হয়। আর দক্ষিণ ম্যানচেস্টার থেকে তার বড় ভাই ইসমাইলকেও আটক করা হয়। আরও হামলার আশঙ্কায় যুক্তরাজ্যের সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে। মোতায়েন করা হয়েছে 5,000 সেনা সদস্য। এবারে খেলার খবর। উয়েফা শিরোপা লিগ ফুটবলে আয়াক্সকে 2-0 গোলে হারিয়ে শিরোপা জিতল ম্যানচেস্টার ইউনাইটেড। ম্যাচের প্রথম থেকেই প্রতিপক্ষের মাঠে আক্রমণাত্মক খেলতে থাকে ম্যানইউ, আর প্রথমার্ধেই গোলের দেখা পায় রেড ডেভিলসরা। 18 মিনিটে ফ্রান্স মিডফিল্ডার পল পগবা গোল করে দলকে লিড এনে দেন। প্রথমার্ধে আর গোল না হলে 1-0 বিরতিতে যায় দুদল। প্রথমার্ধের শুরুতেই আবারও এগিয়ে যায় হোসে মরিনহোর শিষ্যরা। 48 মিনিটে ম্যাচের দ্বিতীয় গোলটি করেন মিডফিল্ডার হেনরিক মিটাইলেন। শেষ পর্যন্ত আর গোল না হলে শিরোপা জয় করে নেয় ম্যানচেস্টার ইউনাইটেড। সেই সাথে আগামী মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে সরাসরি খেলারও নিশ্চিত করে ম্যানইউ। আর এরই সাথে শেষ করছি সকাল 9টার 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। অন্যায়ের বিরুদ্ধে আজও বিদ্রোহের অদম্য প্রেরণা, জাতীয় কবির সৃষ্টিকর্ম অগ্নিবীণায় মানবতার গান। বাজেটে স্বাস্থ্য খাতে বরাদ্দ বাড়ানোর দাবি, দরিদ্র জনগোষ্ঠীর জন্য হেলথ কার্ড চালুর পরামর্শ। মুশফিক মাহমুদুল্লাহর দায়িত্বশীল ব্যাটিংয়ে হারল নিউজিল্যান্ড, প্রথমবারের মতো র্যাঙ্কিংয়ে 6 টাইগাররা। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 202 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/2124 অনলাইনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। বেলা 11টায় দেশের সংবাদ দেখার আমন্ত্রণ রইল।